স্টুডিও। নাটক আজব সাজা। হবু রাজা এবং গবু মন্ত্রী দুজনেই মূর্খ ছিলেন, কিন্তু তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করতেন। তিলকে তাল করা ছিল তাদের স্বভাব। নির্বোধ মন্ত্রীর কথায় রাজা যে কত নিরপরাধ মানুষকে হত্যা করেছেন তার ঠিক নেই, তবে অনেক ভালো কাজও তিনি করেছেন। তার রাজ্যে সুশাসন ছিল, দুর্নীতি করে কেউ পার পেতেন না। তার রাজ্যে দ্রব্যমূল্য খুব সস্তা ছিল। রাজ্যের চারিদিকে প্রাচীর তুলে দিয়ে তিনি শান্তিতে রাজত্ব করতেন। রাজা ও মন্ত্রীর সরলতা তাদেরকে অমরত্ব দান করেছে। তার রাজ্যে চোর মরলেও যে সাজা হতো তা দেখাতে গিয়ে যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়, তাই নিয়েই আমাদের নাটক আজব সাজা। মূল রচনা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মহাশয়। পরিবেশনায় দিগনগর বিসিএস আলোর দিশা নাট্য সংস্থা। নাট্যরূপদান নিতাই শিকদার মহাশয়। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক আজব সাজা। শুনুন শুনুন বন্ধুগণে, শুনুন দিয়া মন, হবু রাজার গুণের কথা করিব বর্ণন। বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। রাজা এবং মন্ত্রী মশাই ভাবেনি সদাই তাদের চেয়ে বুদ্ধিমান আর কেহ নাই। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। দিনের বেলায় যেমন তেমন, রাতে বুদ্ধির খেলা চলিত প্রতি রাতে। শুনুন এই বেলা, শুনুন এই বেলা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। হে দীনবন্ধু, তুমি সবার মঙ্গল করো ঠাকুর, তুমি সবার মঙ্গল করো। আরে কবি ভাইয়া যে চললে কোথায়? চলিয়াছি রাজসভায়, সভাতে যোগ দিতে। রাজা মন্ত্রীর গুণের কথা বলিতে বলিতে। আমি তো ওই সভাতেই যাচ্ছি কবি ভাইয়া, চলো একসঙ্গেই যাওয়া যাক। আপনি আপনি যান রাজপণ্ডিত, আমি এই এটা কবিতা লিখে তারপরে যাচ্ছি। আজ রাজসভাতে বলতে হবে তো। ঠিক আছে কবি ভাইয়া, তুমি এসো, আমি চললাম। আচ্ছা। রাজা মশাই নিজ রাজ্যে তুলিয়াছে প্রাচীর, সুখ স্বাচ্ছন্দ্যে তার প্রজারা সব
গড়িয়াছেন শান্তির নীর। রাজা যখন আনন্দেতে দেয় অট্ট হাসি, রাজা যখন আনন্দেতে দেয় অট্ট হাসি, মন্ত্রী তখন খোক খোক করে দেয় শুধু কাশি। বুঝলেন কিনা? ওটাই হলো মন্ত্রী মশাইয়ের হাসি। হবু রাজা কাজ করেন, হবু রাজা কাজ করেন, হবু রাজা কাজ করেন যেন মানুষের ভগবান। সুশাসনে রাজ্য তার আজও বহমান, সুশাসনে রাজ্য তার আজও বহমান, আজও বহমান। দূরের কোনো দেশ থেকে একদল ব্যবসায়ী হবুচন্দ্র রাজার দেশের মধ্য দিয়ে যেতে যেতে তারা ক্ষুধায় কাতর ও ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়ল। তারা আর হাঁটতে পারছিল না। তাই তারা হবুচন্দ্র রাজার পুকুর পাড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে সেখানেই বিশ্রাম করার সিদ্ধান্ত নিল। আর পারছি না, খিদেই আমার পেটে দন দিচ্ছে, ক্লান্তিতে আর হাঁটতে পারছি না। একটু বিশ্রাম টিশ্রাম প্রয়োজন। ও মোড়ল মশাই, খেতে দাও। সকাল থেকে এত রাস্তায় হেঁটে এলাম, এই আমি এখানে দাঁড়া বাঁচা আমার, আমরা সবাই ক্লান্ত, সবাই ক্ষুধার্ত। এখানেই রান্না বান্না আর বিশ্রামের বিশ্রামের একটু ব্যবস্থা করা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, পুকুরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগাছালিতে ঢাকা। গাছগাছালিতে ঢাকা। হ্যাঁ মোড়ল মশাই, হ্যাঁ মোড়ল মশাই, এটা দেশের রাজার পুকুর হবে। ওই যে দেখা যাচ্ছে রাজার বাড়ি, ওখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম টিশ্রাম নিয়ে আবার হাঁটা চলা শুরু করলে হবে। তুই যা, কিছু শুকনো কাঠ নিয়ে আয়। আমি এই খুন্তা দিয়ে উনুনটা খুঁড়ে ফেলছি, দিয়ে রান্নার জোগাড় করে ফেলছি। ঠিক আছে, তোমরা ওই পুকুর পাড়ে গিয়ে উনুন খুঁড়ে রান্না বান্না সাজ সরঞ্জাম প্রস্তুত করো। আমি কাঠ কুড়িয়ে নিয়ে আসছি। আমি যাবো আর আসবো। বাবা ঈশান, উঠে পড়ো, চলো ওই পুকুর পাড়ে গিয়ে তোমার জন্য বিছানা পেতে দেব, তুমি একটু ঘুমিয়ে নেবা। চলো। রাজসভা একে একে কবি, রাজ পণ্ডিত, বিজ্ঞানী এসে আসন গ্রহণ করলেন। মন্ত্রী এসে সবার সঙ্গে কুশল বিনিময় করে নিজের আসনে বসলেন। সকলে হাসি মুখে একে অপরের সঙ্গে হাত নেড়ে, মুখ নেড়ে, চোখের ইশারাতে কত কথা বলে। কেউ জল খেয়ে বিষম খায়, কেউ নস্যি নাকে দিয়ে হাঁচি দেয়। হাঁচি আর থামে না। সাবধান সাবধান, সমুদ্র হিমালয়
সত্যবতী ন্যায়নিষ্ঠ প্রজাবৎসল মহারাজাধিরাজ মহামতি হবু রাজা সভাকক্ষে প্রবেশ করছে। আগে বলুন মহারাজ, আমার রাজ্যের সকল প্রজারা কুশল তো? আগে হ্যাঁ মহারাজ, এই রাজ্যের যত রাজ কর্মচারী প্রজা সাধারণ আছেন সবাই বেশ কুশলেই আছেন আর শান্তিতেই আছেন। তোমরা কি বলো, আমি কি ঠিক বলছি? ঠিক 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 রাজামশাই। নিশ্চিন্ত হলাম। কবি, তুমি কি কিছু বলতে চাও? আগে হ্যাঁ মহারাজ, রাজ্য এখন চলছে ভালো, সবাই আছেন শান্তিতে। মাঝে মাঝে বড্ড গরম, সবাই ভোগে ক্লান্তিতে। আশা বলেছ কবি। এই সবাই হাততালি দাও। মহারাজ, আমি গোনা করা করে দেখলাম রাজ্যে এক ভয়ঙ্কর বিপদ আসন্ন। মহারাজ, মন্ত্রী গোপচন্দ্র, এই রাজপণ্ডিত কি বলছে? রাজ্যে নাকি কি ভয়ঙ্কর বিপদ আসন্ন। বিপদ? হাসালেন হাসালেন রাজপণ্ডিত, কোথায় বিপদ? আমি তো কোনো বিপদের কোনো গন্ধ পাচ্ছি না। সবই তো ঠিকঠাকই চলছে। ওহে রাজপণ্ডিত, তুমি ভালো করে গোনাপড়া করে দেখো তো। দেখো তো, ওই দেখুন মহারাজ, ওই দেখুন সভাসদগণ, এই দেখো দেখো, ওই দেখো 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 দেখো, ওই পুকুর পাড়ে, ওই পুকুর পাড়ে কারা যেন, এই দেখো তো ঠিক করে। পুকুর পাড়ে কারা ওরা? এ করছে দেখো নড়াচড়া। তাই তো, ব্যাপারটা কি হলো মহারাজ? আমি কি ওখানে গিয়ে সরে জমিনে তদন্ত করে আসবো? মন্ত্রী, তার কোনো দরকার নেই। সত্যি সত্যি রাজ্যে বিপদ আসন্ন। আমি নিশ্চিত মহারাজ, ওরা ওরা আমাদের কোন শত্রু দেশের গুপ্তচর মহারাজ। ওরা নিশ্চয়ই খুন্তা দিয়ে ওই পুকুর চুরি করার মতলব করছে মহারাজ। এরপরে রাজ্য চুরি করবে। এখন করছে পুকুর চুরি, এরপরে করবে এই রাজ্যটাই চুরি। কি এ আমি ঠিক বলছি তো? ঠিক 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 ঠিক। তাই তো, সর্বনাশ! কোতোয়াল, জল্লাদ! আদেশ করুন মহারাজ। তোমরা যাও, ওই পুকুর পাড়ে আমাদের শত্রুরা পুকুর চুরি করতে এসেছে। ওদের ধরে বেঁধে মারতে মারতে রাজসভায় নিয়ে এসো। যাও তাড়াতাড়ি। যথাজ্ঞা মহারাজ। আশ্চর্য, সে কিনা পুকুর চুরি। মন্ত্রী গোপচন্দ্র মহারাজ, ওদের কি শাস্তি দেওয়া যায়? তুমি ভেবেছো কিছু? ভেবেছি
ভেবেছি প্রথমে কারাদণ্ড, তারপর শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড। মহারাজ, কি আমি ঠিক বলছি তো? ঠিক ঠিক ঠিক। তাই হোক। চলো ভাই, চলো চলো। মহারাজ, এদের ধরে নিয়ে আসছি। এরা সত্যি সত্যি পুকুর চুরি করার মতলবে শীত কাটছিল। এরা সবাই শীতল চোর। এই দেখুন মহারাজ, কোনটা আমাদের কথা দয়া করে শুনুন। তোমরা পুকুর চুরি করছিলে, আর এখন ধরা পড়ে অন্য কথা বলার চেষ্টা করছো। কোনো লাভ হবে না। যাও, কারাগারে নিক্ষেপ করো। এই ধরো সবাইকে। চলো। মন্ত্রী গোবুচন্দ্র, তোমার বুদ্ধির জন্য আজ এই পুকুরটা রক্ষা পেল, আমার রাজ্য রক্ষা পেল। এত বুদ্ধি তুমি পেলে কোথায় মন্ত্রী? মহারাজ, এমন কথা বলছেন কেন? কেন আমায় লজ্জা দিচ্ছেন? হেন এ তো আমার দায়িত্ব, কর্তব্য মহারাজ। আর আপনি তো সাক্ষাৎ ভগবান। আমাদের রাজা ভগবান বিচার করেন সেরা। সেই জন্য এই রাজ্যে সুখ ও শান্তি দিয়ে ঘেরা। সঠিক বলেছো কবি ভায়া। আমাদের রাজার মতো রাজা আর কোথাও নাই। এ রাজার সাথে কারো তুলনা না পায়। সত্যি মহারাজ, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তবে তাই হোক। আর কোনো আলোচনা না থাকায় সবার কাজ আমি এখানেই শেষ করছি। চলো সবাই। এক সন্ন্যাসী ও তার শিষ্য নানা দেশ ঘুরে ঘুরে অবশেষে প্রভুচন্দ্র রাজার দেশে হাজির হল। তারা ক্লান্ত, ক্ষুধার্ত। প্রভু রাজার পুকুর পাড়ে একটা বড় গাছ দেখতে পেয়ে তারা ওই গাছের নিচে বিশ্রাম করে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিল। বৎস, আমার সঙ্গে বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব। গুরুদেব, আর হাঁটতে পারছি না। এখন কি করা যায়? খুব খিদেও পেয়েছে। তুমি ঠিকই বলেছ। চলো ওই বট গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করে তারপরে এক ব্যবস্থা করা যাবে। বিশ্রাম তো হবে গুরুদেব, কিন্তু ওই বিশ্রামটার কি হবে? এই নাও বৎস, এই 2 পয়সা নিয়ে যাও।
তুমি 1 পয়সার মুড়ি টুড়ি কিনে খেয়ে আমার জন্য 1 পয়সার মিষ্টি টিষ্টি নিয়ে এসো। আমি ওই গাছের তলায় গিয়ে বসছি, স্নান করে একটু ধ্যান করে নিয়ে গিয়ে। দূর দূর, মাত্র 2 পয়সায় কি হবে? ভাবলাম 2 দিন পরে খাবার দাবার ভালো জুটবে। ভাবলাম 2 দিন পরে খাবার দাবার ভালোই জুটবে, কিন্তু মাত্র 2 পয়সা। আমি কি খাবো? আর ওই গুরুদেবের জন্যই বা কি নিয়ে আসবো? তবু গুরুদেবের আদেশ তো অমান্য করা যাবে না। দেখি কি পাওয়া যায়। শিষ্য দোকানে গিয়ে খাবারের দাম জিজ্ঞাসা করে হতবাক হয়ে গেল। মুড়ি, মিছরি, ছানা, সন্দেশ, মাখন, দুধ, রসগোল্লা, পান্তুয়া, রাজভোগ সব কিছুর একই দাম। শিষ্য ভাবল এতদিন পরে তারা স্বর্গরাজ্যে এসে পড়েছে। পেটুক শিষ্য 1 পয়সা দিয়ে 5 সের রসগোল্লা কিনে খেল। সে আজ খুব খুশি। আনন্দে গান ও নাচ করতে করতে গুরুদেবের কাছে এসে হাজির হলো। ও গুরুদেব, বলি শুনতে পাচ্ছেন? এমন স্বর্গভূমি ছেড়ে আমরা আর কোথাও যাব না। এখানে 1 পয়সা খরচ করে এত ভালো ভালো খাবার পাওয়া যায়, যা শুধু ওই স্বর্গলোকের দেবতারাই পেতে পারে। এই স্বর্গরাজ্যে গুরুদেবকেও থেকে যেতে বলবো। গুরুদেব, ও গুরুদেব, আপনার ধ্যান ভাঙলো? কি হলো বৎস? কি হলো বৎস? এত জোরে জোরে চিৎকার করছো কেন? তোমাকে খুব খুশি বলে মনে হচ্ছে। তোমার এত উল্লাসের কারণ কি বৎস? গুরুদেব, আপনাকে যে আমি কি বলবো বুঝতে পারছি না। এটা স্বর্গরাজ্য গুরুদেব। এতদিন পরে আমরা স্বর্গধামে এসে পড়েছি। তার মানেটা কি? তুমি কি বলতে চাও বৎস? মানে অতি সহজ ও সরল গুরুদেব। আপনি জানেন না গুরুদেব, এক স্বর্গভূমি। এখানকার সব মানুষ স্বর্গ সুখ নিয়ে আনন্দ, হাসি, গানে, সুখ শান্তিতে বসবাস করছে। এখানকার রাজামশাই সাক্ষাৎ ভগবান গুরুদেব। বলো কি? মানেটা কি? মানে অতি সহজ ও সরল গুরুদেব। আপনি জানেন এখানে মুড়ি মিছরির একই দাম। আপনার দেয়া 2 পয়সার মধ্যে 1 পয়সা দিয়ে আমি 5 সের রসগোল্লা কিনে তৃপ্তি করে খেলাম। আপনি মিছরি আনতে বলেছিলেন, তাই আমি আপনার জন্য 1 পয়সা দিয়ে এই কলসি ভর্তি করে 5 সের মিছরি নিয়ে এসেছি গুরুদেব। তার মানেটা কি? মুড়ি মিছরির একই দর? আগে হ্যাঁ গুরুদেব, শুধু তাই নয় বৎস, ওই মিছরির ভার ওখানেই রেখে দাও। খুব বিপদ, খুব তাড়াতাড়ি এই দেশ ছেড়ে পালাতে হবে। এটা মূর্খদের দেশ।
যে কোনো সময় আমাদের উপর বিপদ নেমে আসতে পারে। চলো তাড়াতাড়ি, চলো। না গুরুদেব, এই স্বর্গভূমি ছেড়ে আমি কোথাও যাব না। ভালো ভালো খাবার খেয়ে আমি শরীরটা ভালো করতে চাই। আপনাকেও যেতে হবে না গুরুদেব। তাহলে তুমি আমার কথা শুনবে না? না গুরুদেব, এই স্বর্গভূমিতে থাকার জন্য আমি আপনাকেও ছাড়তে পারি। বেশ, তবে তুমি থাকো বৎস। এই মূর্খদের দেশে আমি থাকবো না। তবে বিপদে পড়লে আমায় তুমি স্মরণ করো, আমি আসবো। চলি, ভালো থেকো বৎস। গুরুদেব গো, আপনি বুঝলেন না, এমন স্বর্গভূমি আপনি কোথাও পাবেন না। মন্ডা, মিঠাই, রাজভোগ, রাবড়ি, ক্ষীর, সন্দেশ, যা মন চাই খেয়ে খেয়ে এই রোগা শরীরটাকে মোটা করে নেব। যাই, ওই মিষ্টির দোকানের পাশে একটা ঘর পাই কিনা দেখি। শিষ্য মিষ্টির দোকানের পাশেই একটা ঘর ভাড়া নিয়ে মিষ্টির দোকানেই কাজ করতে শুরু করলো। সন্ন্যাসী চলে গেলেন। শিষ্য যা অর্থ রোজগার করে তাই দিয়ে মনের খুশিতে যা ইচ্ছে করে তাই খেয়ে খেয়ে মোটা নাদুস নুদুস চেহারা বানিয়ে ফেলল। এমন সময় রাজ্যে এক অঘটন ঘটল। এক সিধেল চোর শীত কাটতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মারা গেল। চোরের মৃত্যুর খবর শুনে হবুচন্দ্র রাজা ঘোষককে দিয়ে এক জরুরি সভা ডাকলেন। শোনো শোনো, সবাই শোনো। মহারাজ, হবুচন্দ্রের রাজ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়াছে। রাজ্যের ইতিহাসে এই প্রথম চুরি করতে গিয়ে এক বিখ্যাত চোরের অকাল মৃত্যু ঘটেছে। এতে সকলেই শোকাহত ও মর্মাহত। যে বা যাহারা ওই চোরের মৃত্যুর জন্য দায়ী তাকে বা তাহাদেরকে শাস্তি দেওয়ার জন্য মহারাজ হবুচন্দ্র এক জরুরি সভার আয়োজন করেছে। যে বা যারা প্রকৃত অপরাধীকে ধরে দিতে পারবে তাকে বা তাহাদেরকে মহারাজ হবুচন্দ্র 1 সহস্র স্বর্ণ মুদ্রা প্রদান করিবে। শোনো শোনো। সভা বসলো। একে একে মন্ত্রী, রাজপণ্ডিত, সভাকবি, বিজ্ঞানী সভায় উপস্থিত হলো। মন্ত্রী সবার কাছে গিয়ে কানে কানে ইশারাতে কত কথা জেনে নিল। রাজপণ্ডিত মনোযোগ দিয়ে গণা পড়া করতে লাগলেন। কেউ জল খেয়ে বিষম খেলো, কেউ নস্যি টেনে হাঁচি দিতে শুরু করলো। হাঁচি আর থামে না। সাবধান সাবধান। সমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি ন্যায়নিষ্ঠ প্রজাপতি
মাননীয় সভাসদগণ, তোমরা সবাই জানো যে এক সংকটাপন্ন অবস্থার জন্য এক জরুরি সভা ডাকার ব্যবস্থা করেছি। বিনা বিচারে এক চোরের অকাল মৃত্যুতে আমরা সবাই আজকে শোকাহত এবং মর্মাহত। তার পরিবার বর্গের প্রতি আমরা সবাই সমবেদনা জ্ঞাপন করতে চাই। মন্ত্রী গৌচন্দ্র। আগে হ্যাঁ মহারাজ, এই রাজ্যের জন্য এক কালো দিন, এক কলঙ্কময় দিন মহারাজ। চুরি করতে গিয়ে চোর মারা গেল, ভাবা যায় না মহারাজ। এইভাবে যদি চোর মারা যায় তাহলে আমরা কি নিয়ে বিচার করব? আর চোর তো চুরি করবেই, তাই বলে সে অকালে মরবে? তার মৃত্যুর সঠিক তদন্ত হওয়া দরকার মহারাজ। কি আমি ঠিক বলছি তো? ঠিক 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 মহারাজ। আচ্ছা রাজপণ্ডিত, বলুন মহারাজ। তুমি একটু গণা পড়া করে দেখো তো ওই চোরের মরার সময় হয়েছিল কিনা। মন্ত্রী মশাই সঠিক কথাই বলেছেন মহারাজ, এটা জানা দরকার। হ্যাঁ হ্যাঁ জানা দরকার এটা। রাজন, আপনি প্রজাবৎসল রাজা, আপনি সংবেদনশীল। আমার মনে হয় ওই কোতোয়াল তার কাছে ফাঁকি দিয়েছে, ঠিক মতো পাহারা দেয়নি, আর তাই ওই চোরের মরার বয়স হবার আগেই ওই চোরের মৃত্যু হয়েছে মহারাজ। আর এর জন্য দায়ী ওই কোতোয়াল মহারাজ। মন্ত্রী গৌচন্দ্র, তুমি কি বলো? ঠিক কথা মহারাজ, ওই কোতোয়ালি দায়ী। ঠিক মতো পাহারা দিলে ওই বেটা চোর চুরি করতে যাওয়ার সাহসই পেত না, ফলে তার অকাল মৃত্যু ঘটত না মহারাজ। কোতোয়াল, এই কোতোয়াল, আদেশ করুন মহারাজ। মাসে মাসে কারি কারি মাইনে নিচ্ছ, আর কাজের বেলায় ফাঁকি। মন্ত্রী গৌচন্দ্র, কর্তব্যে অবহেলা করার জন্য এই কোতোয়ালের কি শাস্তি হবে? কি শাস্তি হবে? শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড। মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। আর এমন কাজ হবে না মহারাজ। হবে না ক্ষমা। আমার রাজ্যের কর্তব্যে গাফিলতি করা সাজা একমাত্র মৃত্যুদণ্ড। শুলে চড়াও, শুলে চড়াও, শুলে চড়াও। মহারাজ, আমি আপনার রাজ কর্মচারী, আমাকে আসল কথাটা বলার সুযোগ দিন। কি বলতে চাও তুমি? কাজে গাফিলতি করে, কর্তব্যে গাফিলতি করার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মহারাজ, আমার কোনো দোষ নেই। ঘটনাস্থলে গিয়ে আমি দেখি সেই চোর শীত কাটতে গিয়ে মাটির দেয়াল চাপা পড়ে মারা গিয়েছে। কি তুমি যাওয়ার আগেই মারা গিয়েছিল? হ্যাঁ মহারাজ। এই কথা আগে বলবে তো, যে মাটির দেওয়াল চাপা পড়ে চোর মারা গিয়েছিল। তাহলে তো তোমার কোনো দোষ নেই কোতোয়াল।
তাহলে ওদিকে সত্যি মহারাজ, আমি আগেই ভেবেছিলাম এই কোতোয়াল কোনোভাবে দায়ী নয় মহারাজ। তাহলে তাহলে চোরের মৃত্যুর জন্য দায়ী কে? কে দায়ী? আমার মনে হয় যার বাড়ির দেওয়াল চাপা পড়ে চোরের অকাল মৃত্যু হয়েছে সেই বেটা গৃহস্থই এর জন্য দায়ী। কি ঠিকই মহারাজ। কোতোয়াল, আদেশ করুন মহারাজ। যে গৃহস্থের মাটির দেওয়াল চাপা পড়ে ওই চোর মারা গিয়েছিল সেই গৃহস্থকে ধরে বেঁধে টানতে টানতে রাজসভায় নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী গৌচন্দ্র, সত্যি কি ওই গৃহস্থ চোরের অকাল মৃত্যুর জন্য দায়ী? তাছাড়া আর কে হবে মহারাজ? এমন একজন দেওয়ালঘাত লোক যে তাতে চাপা পড়ে সিধেল চোর মারা গেল, আমরা তার বিচার পর্যন্ত করতে পারলাম না মহারাজ। কি আমি ঠিক বলছি তো? ঠিক ঠিক এমনি করে চোর মারা গেলে আমরা কি নিয়ে বিচার করবো মহারাজ? গোটা রাজ্যই না একদিন হাতছাড়া হয়ে যাবে। মহারাজ গৃহস্থকে ধরে নিয়ে এসেছি। মহারাজ আমাকে রক্ষা করুন মহারাজ, আমার কোনো দোষ নেই মহারাজ। তাছাড়া চোর বেড়া তো আমাকে জানিয়ে শীত কাটতে শুরু করিনি মহারাজ। তাহলে চোর বেটা যে আমার মাটির দেয়াল চাপা পড়ে মারা যাবে আমি কি করে জানবো মহারাজ? ঠিক মনে হচ্ছে মহারাজ। ঠিক গৃহস্থ তো মনে হচ্ছে। ঠিক কথাই বলছে মহারাজ। তুমি থামো তো বিজ্ঞানী। এত বড় মাপের একজন সিরিয়াল চোর মারা গেল, তার বিচার পর্যন্ত করতে পারলাম না। এর জন্য দায়ী এই গৃহস্থ। কি ঠিক বলছি তো? ঠিক মহারাজ। আমাদের মহারাজ যখন বলেছেন তখন এটাই সঠিক। মন্ত্রী গৌচন্দ্র, তাহলে গৃহস্থ সাজা মৃত্যুদণ্ড মহারাজ। জল্লাদ আদেশ করুন মহারাজ। এই গৃহস্থকে এখনই শুলে চড়াও। দাঁড়ান মহারাজ, আমার দেয়াল চাপা পড়ে চোর মরেছে ঠিকই, কিন্তু ওই দেয়াল তো আমি গাঁথিনি মহারাজ। ওই দেয়াল কেটেছে একজন মিস্ত্রি, তাহলে তো দোষী হবে সেই মিস্ত্রি। কি বলেন আপনারা? আমি ঠিক বলছি তো? ঠিকই তো মনে হচ্ছে মহারাজ। আমারও তো তাই মনে হচ্ছে মহারাজ। মন্ত্রী গৌচন্দ্র, সত্যি তো মহারাজ, আমারও মনে হয়েছিল কথাটা। এই গৃহস্থ কোনোভাবেই দায়ী নয় মহারাজ। এমন গৃহস্থকে মৃত্যুদণ্ড দিলে রাজ্য চলবে কি করে মহারাজ? তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। আদেশ করুন মহারাজ। যাও, তুমি এই গৃহস্থকে সঙ্গে নিয়ে সেই বেটা মিস্ত্রিকে ধরে নিয়ে এসো। ওই মিস্ত্রিকে আজকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। যথাজ্ঞা মহারাজ। চলো।
কোতোয়াল গৃহস্থকে নিয়ে ছুটল সেখানে যেখানে মিস্ত্রি দেওয়াল গাঁথছিল। কোতোয়াল মিস্ত্রিকে ধরে টানতে টানতে নিয়ে এলো আমি কি অন্যায় করেছি? আমাকে ধরে আনলে, কাজ না করলে খাবো কি মহারাজ? মিস্ত্রি, কি ভেবেছো তুমি? মানুষ মারা দেওয়াল গাঁথা আমি তোমায় বার করে দেবো। তোমার গাঁথা দেওয়াল চাপা পড়ে একজন নিরীহ চোরের মৃত্যু হলো। তুমি কি তার খবর রাখো? আপনি ঠিক বলেছেন মহারাজ। এই বেটা এমন দেওয়াল গাঁথলো, সেই দেওয়াল চাপা পড়ে সিধেল চোর মারা গেল। সব দোষ তোমার। কি আমি ঠিক বলছি তো? ঠিক 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 মহারাজ। তাহলে শাস্তি কি হবে মন্ত্রী? এর শাস্তি হলো মৃত্যুদণ্ড মহারাজ। এই মিস্ত্রি বেটাই আসল অপরাধী। না জানি আরো কত এই মানুষ খেকো দেয়াল তৈরি করেছে এই মিস্ত্রি। জলদার আদেশ করুন মহারাজ। যাও, শুল প্রস্তুত করে এই মিস্ত্রিকে শুলে চড়ানোর ব্যবস্থা করো। যথার্থ মহারাজ। এই মিস্ত্রি চলো, এই মিস্ত্রি চলো। দোহাই দোহাই মহারাজ, দোহাই, আমার কথা একটিবার শুনুন মহারাজ। আমি রাজ্যে কত মানুষের কত দেয়াল গেঁথেছি মহারাজ, তাই তো সেদিন তো কোনো বাড়ি ভেঙে পড়েনি মহারাজ। এক্ষেত্রে আমার কোনো দোষ ছিল না মহারাজ। হয়তো মাটির দোষ হবে, মাটি ঠিক মতো মাখা হয়নি, তাই দেয়াল ভেঙে পড়েছে। আমার কোনো দোষ নেই মহারাজ, আমার কোনো দোষ নেই। মন্ত্রী গোপচন্দ্র মহারাজ, সত্যি তো এই মিস্ত্রি তো কত দেওয়াল কেটেছে এই রাজ্যে, আর কোনো দেওয়াল তো এই মিস্ত্রির তৈরি করা ভেঙে পড়েনি। তাহলে নিশ্চয়ই ওই মাটি খারাপ বা মাটি মাখার দোষ মহারাজ। তাহলে যে মাটি মেখেছিল তাকে ধরে আনলেই আসল কারণ জানা যাবে মহারাজ। কে কে মাটি মেখেছিল মিস্ত্রি? আমার মামাতো ভাইয়ের পিস্তুত ভাই মহারাজ। কোতোয়াল, কোতোয়াল, আদেশ করুন মহারাজ। মিস্ত্রি আর বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে এখনই সেই বেটা মামাতো ভাইয়ের পিস্তুত ভাইকে টেনে হিচড়ে রাজসভায় নিয়ে এসো। যাও তাড়াতাড়ি। মহারাজ চলো। দাঁড়াও মহারাজ, আগে জানতে হবে ওই মামাতো ভাইয়ের পিস্তুত ভাই মিস্ত্রিকে হিংসা করতো কিনা। নিশ্চয় করে মন্ত্রী মশাই। তাই এই কাটায় ওই মিস্ত্রিকে ভাসিয়েছে। দাঁড়ান 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 মন্ত্রী মশাই, আমার নিজের মতামতটা এবারে একটু শোনাই। মামাতো ভাইয়ের পিস্তুত ভাই লোকটা নয়তো মন্দ, নিরীহ ভাইকে ফাঁসানোর জন্য পাচ্ছি আমি ষড়যন্ত্রের গন্ধ। ষড়যন্ত্র? ঠিক, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। হে মহারাজন, হে সভাসদ বৃন্দ,
যদি কলসি ফুটা হয় আর মাখামারিতে জল পরং দেয়ালং নরমং হয়ং আর দেয়াল তো ভাঙিয়া পড়ং। ঠিক ঠিক ঠিক, দেওয়ালের মাটিতে ফুটো কলসির জল পড়লে ওই দেওয়াল তো ভেঙে পড়বেই। সত্যিই তো মহারাজ, এই মিস্ত্রি তো কোনোভাবেই দোষী নয়, আর ওর মামাতো ভাইয়ের পিস্তুত ভাইও দোষী নয়। দোষী ওই ফুটো কলসি তৈরি করেছিল ওই কুমোর বেটা। কি হচ্ছে গোপচন্দ্র? একটা নিরীহ চোর কিভাবে মারা গেল? কে মারলো, কেন মারলো তা অনুসন্ধান করতে এত গাফিলতি কিসের? আগে মহারাজ, এটা একটা জটিল রহস্য, এর সমাধান করতে একটু সময় তো লাগবেই। আর তাছাড়া তাড়াহুড়ো করতে গিয়ে আমরা তো কোনো নির্দোষ ব্যক্তিকে সাজা দিতে পারি না মহারাজ। সত্যি মন্ত্রী গোপচন্দ্র, তোমার এত বুদ্ধি, অথচ আমার এই রাজ্যের এই অবস্থা কেন? এইভাবে চলতে থাকলে, অন্যায় বিচার করলে, বিচারে বিলম্ব হলে রাজ্যটাই হবে যে মাটি। আপনি যা বলেছেন মহারাজ সবই সঠিক এবং খাঁটি। অথচ আমার রাজ্যে এত সব জ্ঞানী গুণী বিজ্ঞানী পণ্ডিত মন্ত্রী শান্তি কবি সভাকবি সকলে উপস্থিত আছেন এবং মাসে মাসে ওনারা কারি মাইনে নিচ্ছেন, অথচ আসল অপরাধীকে ধরতে পারছে না কেন? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। বলকে আবার বলছি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহিয়া। মহারাজ আপনি শান্ত হন, মহারাজ আপনি শান্ত হন, আপনি একটু বসুন মহারাজ। আমি দেখছি কি করা যায়। এই মিস্ত্রি, তুমি কি ওই কুমোর বেটাকে চেনো যে ফুটো কলসি দিয়েছিল তোমার মামাতো ভাইয়ের পিস্তুত ভাইকে? আগে চিনি মন্ত্রী মশাই, ভালো করে চিনি। তাহলে তুমি কোতোয়ালকে সঙ্গে নিয়ে এখনই যাও, দেখো তাকে ধরিয়ে দাও। কোতোয়াল, আদেশ করুন মহারাজ। যাও তুমি এই মিস্ত্রিকে সঙ্গে নিয়ে সেই বেটা কুমোর বেটাকে ধরিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। এই মিস্ত্রি চলো। আমাদের মহারাজ বুদ্ধিমান, তিনি কহু হন না ম্রিয়মান। সংকটে পড়িলে তিনি পান শক্তি, রাজাকে তাই আমরা সবাই করি ভক্তি। আশা বলেছ কবি, তুমি একদিন ঠিক হবে রবি। বলো, জানো সবাই আমার এই মন্ত্রী আছে বলে আমি নিশ্চিন্ত থাকি। আচ্ছা মন্ত্রী গোপচন্দ্র, বলুন মহারাজ। তুমি সব সময় কানে তুলো গুজে রাখো কেন? সত্যি তো সত্যি কারণ মন্ত্রী মন্ত্রী মশাই আপনি তো আমাকে বুদ্ধির জাহাজ মনে করেন। আমার বুদ্ধি যাতে
বাইরে বেরিয়ে ছড়িয়ে না পড়ে, তাই আমি কানে তুলো গুজে আছি রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। কি এমন অন্যায় করেছি এই কোতোয়াল আমার মারতে মারতে নিয়ে এলো? তুমি ফুটো কলসি তৈরি করো। তুমি ফুটো কলসি তৈরি করো। তোমার ফুটো কলসির জ্বলবে, দেওয়াল ধসে পড়ে, আর সেই দেওয়াল চাপা পড়ে সিদেল চোর মারা যায়। তুমি কি এটা জানতে? আগে আগে না। বলো কুমোর বলো, তুমি কি এটা জানতে? আগে আগে না। আমি কি করে জানবো? আমি তো কত কলসি তৈরি করি, তার মধ্যে দু একটা কলসি কাঠের খোঁচা লেগে ফুটো হলেও হতে পারে। দেখছেন মহারাজ, আমি আগেই বলেছিলাম এই কুমোর বেটা ফুটো কলসি তৈরি করে। তাহলে শাস্তি কি হবে? শাস্তি হবে না 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 মহারাজ, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। আমি তো হাজার হাজার কলসি তৈরি করি, তার মধ্যে কাঠের খোঁচা লেগে দু একটা কলসি ফুটো হলে সে তো মহারাজ কাঠের দোষ। সত্যি কথাই তো বলছি কুমার, তোমরা কি বলো? আমি ঠিক বলছি তো? ঠিক ঠিক ঠিকই তো মনে হচ্ছে মহারাজ, সত্যি কথাই তো বলছে কুমোর। তুমি কি বলো মন্ত্রী? তাই তো বড় ভুল হয়ে যাচ্ছে। এই কুমোর তো সত্যি কথাই বলছে মহারাজ। তাহলে যে কাঠ দিয়েছিল সেই বেলায় তাহলে আসল অপরাধী মহারাজ। কে কাঠ দিয়েছিল কুমার? বলো 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 কুমোর বলো, কে কাঠ দিয়েছিল বলো। শোনো কুমার শোনো, সবার যখন হতেছে মনে সন্দেহ, তখন তুমি এমন কলসি তৈরি করো যাতে না থাকে কোথাও রন্ধ্র। বলো তো কুমার, তোমাকে কে কাঠ দিয়েছিল? আর সেই কাঠের খুঁচা লেগে তোমার কলসি ফুটো হয়ে গিয়েছিল। একজন কাঠ পুরনো বুড়ো আমায় নিয়মিত কাঠ দিয়ে যায়, আমি টাকা দিয়ে তার কাছ থেকে কিনে নিই। ও বুঝেছি, তবে সেই বুড়োই তোমাকে আজে বাজে কাঠ দিয়েছিল যাতে খোঁচা লেগে তোমার কলসি ফুটো হয়েছে, আর সেই ফুটো কলসির জল গড়িয়ে মাটি নরম হয়েছে, আর সেই নরম মাটি দিয়ে দেওয়াল কেটেছে, আর সেই গৃহস্থের দেওয়াল শীত কাটতে গিয়ে দেওয়াল চোর চাপা পড়েছে, আর তাতেই ওই শীতের চোরের মৃত্যু হয়েছে। মহারাজ, সেই কাঠ পুরনো বুড়োই এর জন্য দায়ী, তাকে ধরে আনা হোক। ধরে আনা হোক। ভগবান জনাব প্রহরী আদেশ করুন মহারাজ। আমাদের কি করতে হবে বলুন মহারাজ। তোমরা এই কুমোরকে সঙ্গে নিয়ে সেই বেড়া কাঠ পুরনো বুড়োকে এখনই ধরে নিয়ে এসো। যাও কুমোর,
মহারাজের অনেক দয়া। সবাই বলুন জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। আমি কবি, আমি লিখতে পারি কবিতা। আমার মনে হয় সেই বুড়োর নেই কোনো ক্ষমতা, তবুও তার হয়ে কেউ কি বলবে না কথা? আমি জানাই সকলকে সেই বারতা। সাবাস কবি সাবাস। এই সবাই হাততালি দাও। সাবাস 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 কবি সাবাস। না সেই বুড়োর আছে অসীম ক্ষমতা, নইলে নইলে এমন জোর মারার ষড়যন্ত্র সে করতে পারে? সারা মানুষকে রাক্ষস মহারাজ বেটা এমন কাজ দিল তাতে কলসি ফুটো হলো, আর সেই ফুটো কলসির জল গড়িয়ে দেওয়াল নরম হলো, আর সেই নরম দেওয়ালে শীত কাটতে গিয়ে চোর বেটা গেল মরে। আমরা তার বিচার পর্যন্ত করতে পারলাম না, তার কোনো শাস্তির ব্যবস্থা করতে পারলাম না। বটেই তো বটেই তো, চোর চুরি করবে, ধরা পড়বে, আমরা তার বিচার করব, তাকে শুলে চড়িয়ে হত্যা করব। এই বলে আমি শুল প্রস্তুত করলাম, কিন্তু কিন্তু চোর বেটা দেওয়াল চাপা পড়ে অকালে মৃত্যুবরণ করলো। আমরা আমরা তার বিচার পর্যন্ত করতে পারলাম না। সত্যি তো মহারাজ। প্রকৃত দোষী যে তার মৃত্যুদণ্ড চাই মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা তার মৃত্যুদণ্ড চাই। হরি হে দীনবন্ধু, চোর মরার জন্য যে প্রকৃত দোষী তার যেন কঠোর শাস্তি হয় ঠাকুর। তুমি দেখো ভগবান, ভুল মানুষ যেন শাস্তি না পায় ঠাকুর, ভুল মানুষ যেন শাস্তি না পায়। বিচার? কিসের বিচার বলুন মহারাজ? তুমি কুমোরের কাছে কাঠ বিক্রি করেছিলে? আগে হ্যাঁ মহারাজ। তুমি কেমন আজে বাজে কাঠ দিলে যে কুমোরের ভালো কলসিগুলো সব কাঠের কোচা লেগে ফুটো হয়ে গেল। তুমি জানো ওই ফুটো কলসি থেকে জল পড়ে মাটি নরম হয়ে গেল, আর নরম মাটি দিয়ে দেওয়াল গাঁথার জন্য সেই দেওয়াল ভাঙা পড়ে একজন সিদেল চোরের অকালে মৃত্যু হলো। মারা গেল? হে কি মহারাজ, আমি তো এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানি না মহারাজ, আর জানবই বা কি করে? এই তুই বেটা কাট করো না বলো, তুই কি জানিস ওই সিদেল চোর মারা গেল, আমরা তোর বিচার পর্যন্ত করতে পারলাম না। তুই কি জানিস ওই চোর মারার অপরাধে তোর কি শাস্তি হতে পারে? জানি না মন্ত্রী মহাশয়, আমি বনে বনে কাঠ কুড়িয়ে
ওই কুমোরের কাছে বিক্রি করি, তাই দিয়ে আমার সংসার চলে। আপনি আমার মা বাপ, আমায় আমায় রক্ষা করুন। আমার কোনো দোষ নেই। দোষ নেই, দোষ নেই বললেই হলো? কাজ করে না বুড়ো, তোকে চোর মারার অপরাধে মৃত্যুদণ্ড দিল। মহারাজ, আপনি আমায় রক্ষা করুন মহারাজ। আমি আমি আবার বলছি, আমার আমার কোনো দোষ নেই মহারাজ। তোমার দোষ নেই তো কার দোষ? কার দোষে বেচারা চোরের মৃত্যু হলো? তাছাড়া মন্ত্রী মশাই যখন বলেই দিয়েছেন, তিনি যখন তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, সেখানে সেখানে আমার কিছু করার নেই। কি আমি ঠিক বলছি তো? ঠিক ঠিক ঠিক। তাহলে শুনুন মহারাজ, শুনুন মন্ত্রী মশাই, শুনুন সভাসদগণ। ওই কাঠ কেটেছিল এক ঢেঙা কাঠ উড়িয়ে। আমি তার কাছ থেকে কিছু কাঠ নিয়ে বিক্রি করি ওই কুমোরের কাছে। আগে বলবি তো মন্ত্রী? তাই তো মহারাজ, বুড়োর তো তবে কোনো দোষ নেই। তাহলে তাহলে ওই কাঠুরে বেটায় আসল দোষী মহারাজ। ঠিকই তো। শোনো বুড়ো, তুমি আমার কোতোয়াল, জল্লাদ, প্রহরী সকলকে সঙ্গে করে নিয়ে যাও। সেই বেটা ঠ্যাঙা কাঠুরিকে তুমি ধরিয়ে দাও, ধরিয়ে দাও, ধরিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আপনি আমায় রক্ষা করলেন। সবাই বলো জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় জয় হবুচন্দ্র, ধন্য মহারাজ। নিরপরাধী পাবে না ক্ষমা, বলছি আমি আজ। এমন বুদ্ধিমান রাজা ভারতে নাই। রাজার যোগ্য এমন মন্ত্রী আর কোথায় পাই? ধন্য মহারাজ, আপনি ধন্য। আপনার মতো রাজা পেয়ে আমরা ধন্য। আচ্ছা কোতোয়াল, তোমরা যখন এই কাঠুরিয়াকে ধরতে গেলে তখন এই বেটা কাঠুরিয়া কি করছিল? আগে মন্ত্রী মশাই একটা বড় গাছে উঠে কাঠ কাটছিল। দেখেছেন দেখেছেন মহারাজ, আমি আগেই বলেছিলাম এই বেটা ঢেঙা কাঠুরে সব জানে। চোর যে মারা যাবে তাও সে জানতো। তাই তো চোরের দেহ যে পোড়ানো হবে তার জন্য ও কাঠ কাটছিল মহারাজ।
মহারাজ, একই বিচার আপনার? বনের কাঠ কেটে বিক্রি করি, তাই দিয়ে আমার সংসার চলে। চোর মারা যাওয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই মহারাজ। আমায় কেন এরা ধরে আনলো মহারাজ? এই বেটা ঢাঙ্গা কাটুরে, তোর এত বড় সাহস হয় কি করে? তুই মহারাজের কাছে কৈফিয়ত চাইছিস? বটেই তো, বটেই তো। তোমার এত সাহস হয় কি করে? মহারাজ, আমায় ক্ষমা করে দিন, আমায় বাড়ি যেতে দিন, আমি আপনার পায়ে পড়ি মহারাজ। এখন আর কেটে কি হবে? আমার দেওয়া কাঠের খোঁচা লেগে কুমোরের কলসি ফুটো হয়েছিল, সেই ফুটো কলসি দিয়ে জল পড়ে দেওয়ালের কাদা নরম হয়েছে, সেই দেওয়াল ভেঙে পড়ে অকাল মৃত্যু হয়েছে। আমরা তার বিচার পর্যন্ত করতে পারলাম না, শুধু তোমার জন্য। তাই তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। আপনি কি বলেন মহারাজ? ঠিকই তো। আজ যদি সঠিক বিচার না হয়, তবে এই রাজ্য আমার ছাড়খাড় হয়ে যাবে, আমার হাতছাড়া হয়ে যাবে। তাই তোমার শাস্তি মৃত্যুদণ্ড। আপনারা কি বলেন? আমি ঠিক বলছি তো? ঠিক ঠিক ঠিক। না মহারাজ, আপনি আমার মৃত্যুদণ্ড দিতে পারেন না মহারাজ। কি তোমার এত বড় সাহস? তুমি মহারাজ ধীরাজ রায়পরায়ণ মহারাজা হবুচন্দ্রের বিরুদ্ধে তুমি কথা বলার সাহস পাও কোথা থেকে? যাও, একে তাড়াতাড়ি নিয়ে শুলে চড়াও, শুলে চড়াও, শুলে চড়াও, শুলে চড়াও। চল বেটা কাট। আসল অপরাধীর বিচার পেল, রাজ্য রক্ষা পেল। বলুন সবাই, জয় মহারাজ হবুচন্দ্রের জয়, জয় মহারাজ হবুচন্দ্রের জয়, জয় মহারাজ হবুচন্দ্রের জয়, জয় মহারাজ হবুচন্দ্রের জয়। বাপরে বাপ, এতদিন পরে একটু নিশ্চিন্তে ঘুমাবো। সব শেষে আসল অপরাধী ধরা পড়লো। জয় মহারাজ। কি হলো কি হলো কি হলো? কি হলো? ওই ঢাঙা হাড়
কাঠুরিয়ার দেশুল বিধল না। অমঙ্গল অমঙ্গল, রাজ্যের জন্য ঘোর অমঙ্গল মহারাজ। এ রাজ্য ছারখার হয়ে যাবে। আরে তুমি থামো তো রাজপণ্ডিত, আসল ব্যাপারটা আগে বুঝতে দাও। আপনাদের বিচার ঠিক হয়নি মহারাজ, তাই আমার দেহে শুল বিঁধল না। কি আনন্দ, কি আনন্দ আমার, আনন্দ আনন্দ। যাও, ওই বেটা, এই বেটা কাঠুরিকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। যাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমার আসলে খেয়াল ছিল না। এ কি রঙ্গ জাদু, এ কি বড় রঙ্গ! রাজার শুল বিঁধল না, কাঠুরিয়া রঙ্গ। তাই তো, এবার কি হবে? কি হবে? কি হবে মন্ত্রী গোপচন্দ্র? মহারাজ, শুল যখন একবার প্রস্তুত হয়েছে তখন কাউকে না কাউকে তো ওই শুলে চড়তেই হবে মহারাজ। তেমন মানুষ কোথায় পাবো? যাও যাও তোমরা সবাই, এক্ষুনি সারা রাজ্য ঘুরে তেমন মানুষ জোগাড় করে নিয়ে এসো, যে হবে আমার রাজ্যের সব থেকে মোটা আর নাদুস নুদুস। চলো সবাই, চলো 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 সবাই। সকলে সারা রাজ্য তোলপাড় করে খুঁজে তেমন নাদুস নুদুস চেহারার কাউকে না পেয়ে বিষণ্ণ বদনে ফিরে নিজের নিজের আসনে বসে ভাবতে লাগলো। মন্ত্রী সবার কাছে গিয়ে ইশারাতে জানতে চাইলে সবাই না সূচক মাথা নাড়তে লাগলো। ওদিকে কোতোয়াল, প্রহরী আর জল্লাদ ঘুরে ঘুরে রাজবাড়ির কাছে সেই মিষ্টির দোকানে শিষ্যকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শিষ্য বেশ আয়েশ করে মন্ডা, মিঠাই, সন্দেশ, রসগোল্লা সাজিয়ে খেতে যাবে। তখনই তিনজন তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধরে নিয়ে সোজা রাজসভায় এলো। আমায় ধরে আনলে কেন? কি ভেবেছো তোমরা? আজ আমার খাওয়াটাও হলো না। কি ভেবেছো তোমরা? সফল হয়েছে চেষ্টা, আমার রাজ্য রক্ষা পেল। দেখো সবাই শেষটা। সত্যি মহারাজ, রাজ্য রক্ষা চেষ্টা। শুলে চালাও, একে শুলে চালাও, শুলে চালাও, শুলে চালাও। অবশেষে পাওয়া গেল নাদুস নুদুস লোকটা। প্রাচীন রাষ্ট্র রক্ষা পেল দেশটা।
মহারাজ, আমায় একটু সময় দিন, আমি ভগবানের নাম নিতে চাই। ঠিক আছে, হে গুরুদেব, তুমি কোথায়? আমার খুব বিপদ, আমি আর আপনার কথা অবাধ্য হব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তোমার সঙ্গে থেকে শুধু মুড়ি খাবো, রাজভোগ, রাবড়ি, মিষ্টি, সন্দেশ খাবো না। আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম येन तस्मै श्री गुरुवे नमः। আর দেরি করা যাবে না মহারাজ, সময় বয়ে যায়। এখনই শুনে না চলে রাজ্যের অমঙ্গল হবে মহারাজ। অমঙ্গল হবে, অমঙ্গল হবে, অমঙ্গল হবে। সবাই শুনে চড়াও, শুনে চড়াও, শুলে চড়াও, শুনে চড়াও, শুনে চড়াও। থামতে বলুন মহারাজ, ওদেরকে থামতে বলুন। ওই পাপিষ্ঠকে আপনার পবিত্র শুলে চড়ালে রাজ্যে ঘোর অমঙ্গল নেমে আসবে মহারাজ, রাজ্য ছারখার হয়ে যাবে। আমি সেই সুদূর হিমালয় থেকে ধ্যান যোগে জানতে পেরেছি আপনি এক শুভক্ষণে শুল প্রস্তুত করেছেন, যাতে পুণ্যবান মানুষেরাই চড়ে সশরীরে স্বর্গধামে যেতে পারবেন। আমি সেই পুণ্যবান মানুষ, যিনি শুলে চড়লে সশরীরে অক্ষয় স্বর্গধামে যাত্রা করতে পারবে। আমার এতদিনের সাধনা সফল হবে মহারাজ, আপনি অনুমতি দিন আমি যাতে ওই পবিত্র শুলে আরোহণ করতে পারি। আহা আহা, কি পুণ্যবান মানুষ! সেই হিমালয় থেকে ধ্যান যোগে সুরের মাহাত্ম্য অনুভব করতে পেরে সুদূর হিমালয় থেকে ছুটে এসেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, উনি দেশে লোক নন, উনি এক পুণ্যবান মানুষ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ। আমি বিজ্ঞানী হয়েও স্বীকার করছি যে উনি নিশ্চয়ই ঈশ্বরের অংশ, নইলে এখানে শুভক্ষণে মহারাজ শুল স্থাপন করিয়াছেন, তিনি তা সুদূর হিমালয় থেকে জানলেন কিভাবে? সত্যি সত্যি তো, সত্যি তো। আহা, পায়ের ধুলো দিন। ঠাকুর পায়ের ধুলো দিন। সন্ন্যাসী যে ওই পুণ্যবান শুনে চড়ে স্বর্গরাজ যাত্রা করবে, আপনি অনুমতি দিন মহারাজ। আমি আপনার পুণ্যবান বুদ্ধিমান মন্ত্রী ওই শুলে চড়ে স্বর্গযাত্রা করতে পারি। তা যদি বলমন্ত্রী, তবে ওই শুলে চড়ে স্বর্গযাত্রা করার অধিকার সবার আগে আমারই আছে। অশ্রু জলে ভাষায় পাকা দাঁড়ি কহিলা গবু হবুর পাদপদ্মে
আমাকে এই পুণ্য কাজ থেকে বঞ্চিত করবেন না মহারাজ। আমি এখন খাবো এই শুভ কাজে, আমাকে বাধা দিও না। কোতোয়াল, জল্লাদ, প্রহরী, সবাই এসো, সবাই এসো, আমায় ধরো, সবাই ধরে ওই শুলে চড়াও, ওই শুলে চড়াও। আর শোনো, সবাই সবাই আমার জয়ধ্বনি দেবে, এত জোরে জোরে জয়ধ্বনি দেবে যে আমি ওই জয়ধ্বনি শুনতে শুনতে আমি সশরীরে ওই স্বর্গধামে প্রবেশ করতে পারি। চলো, নিয়ে চলো, ভাই নিয়ে চলো। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের। চুল ঘুরছে, চুল ঘুরছে। ওরে বাবা রে, গেলুম রে। আমায় বাঁচাও মন্ত্রী, আমায় বাঁচাও। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, মরতে চাই না। মহারাজ বাঁচাও। আমি চললাম পাতাল লোকে, আমি চললাম পাতাল লোকে। ওখানে গিয়ে সব বুদ্ধিমান লোকেদের নিয়ে আমি রাজা হয়ে বাস করব। আমি দেখবো আপনি কিভাবে একা আমায় ছাড়া থাকতে পারে। কি শিষ্য, কিছু বুঝলে? আমার কথা মিলল তো? শোনো বৎস, মূর্খ শনে মহাসুখেও কেউ করো না বাস। একদিন ঘটিতে পারে মহা সর্বনাশ। আপনার কথা অবাধ্য হব না গুরুদেব। এমাউন্ট স্টুডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশের বেল আইকনটি টিপে রাখুন। ধন্যবাদ।